শোনা যাচ্ছে কিনা জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। যারা জয়েন করছেন তারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, দেখেন, আমরা পারমুটেশন কম্বিনেশনের আগারওয়াল থেকে কিছু ম্যাথ করব, ঠিক আছে? অর্থাৎ পারমুটেশন কম্বিনেশনের উপরে আমাদের একটা ক্লাস দেওয়া ছিল, পরবর্তীতে আমরা 2টা ফাউন্ডেশন ক্লাস অলরেডি দিয়ে দিছি, ঠিক আছে, যাতে বিষয়গুলো আপনি ভালোভাবে বুঝতে পারেন। সো আগের যারা 2টা ক্লাস করছেন, অর্থাৎ ফাউন্ডেশন ক্লাস যারা ভালোভাবে করছেন বা বুঝতে পারছেন, দেখেন আগারওয়ালের ম্যাথগুলা কতটা ইজি হয়ে যায় আপনার জন্য যদি আপনি ওই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারেন, ঠিক আছে? শুধু আগারওয়াল না, বাংলাদেশে যে ম্যাথগুলো আসে এই ম্যাথগুলো আপনি খুব ইজিলি সমাধান করে আসতে পারবেন। আগারওয়ালেরটা পারলে অন্য ম্যাথগুলো তো এমনিতেই পারবেন। এক নাম্বার ম্যাথে চলে যাই আমরা। এক নাম্বার, দেখেন এক নম্বরে কি বলা হচ্ছে যে ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ক্রিম বি অ্যারেঞ্জড। এখানে এই ক্রিম শব্দের অক্ষরগুলো দিয়ে আপনি কতভাবে শব্দ তৈরি করতে পারবেন, মানে কত উপায়ে আপনি সাজাইতে পারবেন। এই ক্রিম শব্দের অক্ষরগুলা আপনি কত উপায়ে সাজাইতে পারবেন, এইটা আপনাকে বের করতে হবে। তার মানে এখানে আমাকে সাজানোর কথা বলতেছে, তার মানে পারমুটেশন লাগবে, তাই না? সো দেখেন শব্দটা কি, শব্দটা হচ্ছে আপনার ক্রিম, শব্দটা হচ্ছে আপনার ক্রিম। তো এখানে বোঝা যাচ্ছে যে আমাকে পারমুটেশন করতে হবে। তাহলে এখানে সবার প্রথমে আমরা কি দেখব, যে এখানে কতগুলো অক্ষর আছে, অক্ষর আছে কতগুলা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1টা 2টা 3 4 5টা অক্ষর আছে। এখানে আমাদের অক্ষর আছে কয়টা? 5টা অক্ষর। এরপরে আমাদেরকে কি দেখতে হবে, যে কোনো অক্ষর একের অধিক ব্যবহার হয়েছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো অক্ষর একের অধিকবার ব্যবহার হয় নাই। তার মানে যখন কোনো রিপিটেশন হবে না, তখন কি হবে, যতগুলো অক্ষর থাকবে ঠিক তত ফ্যাক্টোরিয়াল উপায়ে আপনি সাজাইতে পারবেন। তো এখানে 5টা অক্ষর, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল। তো 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 কত হবে? 4 5 20, 3 20 60, 60 দুগুণ কত? 120। ঠিক আছে, 120 উপায়ে আপনি ক্রিম শব্দের অক্ষরগুলা সাজাইতে পারবেন। এই 120 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দুই নম্বরে চলে যান। দুই, দেখেন দুইয়ে কি বলা হচ্ছে, যে ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ডিসপ্লে বি অ্যারেঞ্জড। অর্থাৎ ডিসপ্লে শব্দটির অক্ষরগুলোকে আপনি কতভাবে সাজাইতে পারবেন। সেম প্রশ্ন, শুধু এটা আলাদা। দেখেন শব্দটা কি দিছে, শব্দটা দেওয়া আছে হচ্ছে আপনার ডিসপ্লে, শব্দটা দেওয়া আছে কি ডিসপ্লে। তাহলে সবার প্রথমে আমাকে কি দেখতে হবে, যে এই শব্দে কয়টা অক্ষর আছে, কয়টা অক্ষর আছে এটা দেখতে হবে। তাহলে দেখি 1 2 3 4 5 6 7, এই শব্দে 7টা অক্ষর আছে, 7টা অক্ষর। তারপরে আমাদেরকে দেখতে হবে যে কোনো অক্ষর একের অধিকবার ব্যবহার হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো অক্ষরই একের অধিকবার ব্যবহার হয় নাই। তো যখন কোনো রিপিটেশন থাকবে না, যতগুলো অক্ষর ঠিক তত ফ্যাক্টোরিয়াল। তো এখানে 7টা অক্ষর আছে, তার মানে উত্তর কত হবে? 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল মানে কত? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে কত হয়ে যাবে? 3 2 6 24, 120, 720 আর 7 শূন্য, 7 দোকান 14, 4 হাত থেকে 7 7 49 আর কে 50। এই যে 5040 উপায়ে আপনি এই ডিসপ্লে শব্দের অক্ষরগুলা বিন্যস্ত করতে পারবেন বা সাজাইতে পারবেন। 5040 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
3 নম্বরে চলে যান। 3। দেখেন 3-এ কি বলা হচ্ছে যে ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ক্রিয়েট বি অ্যারেঞ্জড। সেম জিনিস যে ক্রিয়েট শব্দের অক্ষরগুলো দিয়ে আপনি কত উপায়ে সাজাইতে পারবেন, অক্ষরগুলো আপনি কত উপায়ে সাজাইতে পারবেন। ক্রিয়েট শব্দটা কি দেয়া আছে? ক্রিয়েট। ক্রিয়েট। সো এই ক্রিয়েট শব্দের অক্ষরগুলো আপনি কতভাবে সাজাইতে পারেন এটা বের করতে হবে। তাহলে সবার প্রথমে কি দেখতে হবে যে কতগুলো অক্ষর আছে। তাহলে দেখেন এখানে 1 2 3 4 5 6 6টা অক্ষর আছে, তার মানে কত? 6 ফ্যাক্টোরিয়াল। এরপরে আমাদেরকে দেখতে হবে যে একটা অক্ষর একের অধিকবার ব্যবহার হয়েছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ই আছে কয়বার? একবার, দুইবার। আর কোনো অক্ষর কি রিপিট আছে? না। আর কোনো অক্ষর রিপিট নাই। তাহলে যখন রিপিট থাকবে তখন কি করতে হবে? ই অক্ষরটা দুইবার রিপিট আছে, তার মানে এই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে 6 ফ্যাক্টোরিয়ালকে কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। তাহলে আমরা কি করব? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এই যে নিচে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট হয়ে যাবে। 3 4 12, 5 12 60, 60 আর 6 কত? এই যে 360। তার মানে 360 উপায়ে আপনি সাজাইতে পারবেন। 360 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। মূল কথা রিপিটেশন থাকলেই নিচে যতবার রিপিট থাকবে তত দিয়ে ভাগ করে দিবেন। 4 নম্বরে চলে যান। 4। দেখেন 4-এ বলা হচ্ছে যে ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ব্যানানা বি অ্যারেঞ্জড। অর্থাৎ ব্যানানা শব্দের অক্ষরগুলা দিয়ে আপনি কত উপায়ে সাজাইতে পারবেন। তো দেখেন এখানে শব্দটা কি? ব্যানানা। তাহলে সবার প্রথমে কি দেখতে হবে? কতগুলো অক্ষর আছে। তাহলে দেখেন 1 2 3 4 5 6, 6টা অক্ষর আছে। 6 ফ্যাক্টোরিয়াল। 6টা অক্ষর আছে, তার মানে কি 6 ফ্যাক্টোরিয়াল। এরপর আমাদেরকে দেখতে হবে যে রিপিট আছে কয়টা। দেখেন এ একবার, দুইবার, তিনবার। এ আছে 3বার, তার মানে নিচে 3 ফ্যাক্টোরিয়াল। এই যে এন দেখেন একবার, দুইবার, দুইবার এন আছে, তার মানে নিচে কত? এই যে 2 ফ্যাক্টোরিয়াল। এখন খেয়াল করেন 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720। ঠিক আছে, 6 ফ্যাক্টোরিয়াল সমান সমান 720। আমি আর ভেঙে ভেঙে লিখলাম না, আমি আর ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাইলাম না। এটা তো আমরা মানে মুখস্থই থাকবে যে 6 ফ্যাক্টোরিয়াল সমান সমান 720। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। 6 দুকোনো 12, 12 72-এর ভিতরে 6 বার যাবে, আর এই যে 0। অর্থাৎ 60 উপায়ে আপনি সাজাইতে পারবেন। 60 উপায়ে। পাঁচ নম্বরে চলে যান। ম্যাথ নাম্বার 5। দেখেন 5-এ বলা হচ্ছে যে ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ডটার বি অ্যারেঞ্জড সো দ্যাট দ্য ভাওয়েলস অলওয়েজ কাম টুগেদার। অর্থাৎ ডটার শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায় যেখানে এই ভাওয়েলগুলো অর্থাৎ স্বরবর্ণগুলো একসঙ্গে থাকবে। স্বরবর্ণগুলো কি থাকবে? একসঙ্গে থাকবে। দেখেন শব্দটা কি? ডটার। আমাকে কি বলছে? যে স্বরবর্ণগুলোকে একসঙ্গে রাখতে হবে, একসঙ্গে। তাহলে দেখেন স্বরবর্ণ কয়টা আছে? এই যে এ একটা, ইউ একটা, ই একটা। তাহলে এই এ,
ইউ আর ই কে আমি এক জায়গায় রেখে দিলাম। এরপরে যেগুলো বাকি আছে কনসোনেন্ট কি কি দেখেন, ডি আছে, জি আছে, এইচ আছে, টি আছে, আর আছে। একটু খেয়াল করে দেখেন, পারমুটেশনের ক্লাসে আমি এই কথাগুলো বারবার বলছি যে যারা একসঙ্গে থাকতে চায় তাদেরকে আমরা একজন হিসেবেই কাউন্ট করব বা একটা হিসেবেই কাউন্ট করব। এখানে যেহেতু স্বরবর্ণগুলো একসঙ্গে থাকতেছে তাই আমরা এই তিনটা অক্ষরকে একজন হিসেবে বা একটা অক্ষর হিসেবে কাউন্ট করব। তাহলে এখন আমাদের কয়টা অক্ষর আছে একটু খেয়াল করেন। এখানে আমাদের অক্ষর আছে একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়টা, 6 ফ্যাক্টোরিয়াল। এখন বিষয় হচ্ছে যে কোনো অক্ষর রিপিট আছে কিনা, অর্থাৎ একের অধিকবার আছে কিনা। আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে দেখতে পাই যে একটা অক্ষর একবারের বেশি ব্যবহার হয় নাই, কিন্তু এখানে 6 ফ্যাক্টোরিয়াল উত্তর হবে না, এর সঙ্গে গুণন দিতে হবে। কি গুণন দিতে হবে? এই যে খেয়াল করে দেখেন, এই যে স্বরবর্ণগুলা বসছে, তিনটা স্বরবর্ণ, আপনাকে প্রশ্নে কোথাও বলে নাই যে এই স্বরবর্ণ যখন তিনটা একসঙ্গে বসবে তার প্রথমে এ বসবে, দ্বিতীয়তে ইউ বসবে, তৃতীয় অবস্থানে ই বসবে, এরকম কথা বলা নাই। তার মানে এরা আবার এই তিনটা অক্ষরের ভিতরে আবার পারমুটেশন করতে হবে আপনাকে। এই তিনটা অক্ষরের ভিতরে পারমুটেশন করতে হবে। যেহেতু এখানে তিনটা অক্ষরই আলাদা আলাদা, সো এদেরকে 3 ফ্যাক্টোরিয়ালে সাজানো যাবে, 3 ফ্যাক্টোরিয়ালে সাজানো যাবে। তাহলে উত্তর কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। তাহলে এখানে কত হয়ে গেল? 0, 6 দুগুণ 12, 2 হাত থেকে 1, 6 7 42 আর 1 43, অর্থাৎ 4320 উপায়ে আপনি এই ডটার শব্দের অক্ষরগুলোকে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সাজাইতে পারবেন। রাইট আনসার হচ্ছে 4320। 6 নম্বরে চলে যান। 6 কম্বিনেশনে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। পারমুটেশন কম্বিনেশন দুইটার একটাতেও ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, বিশেষ করে কম্বিনেশনে ফাঁকি দিলে প্রবাবিলিটিতে যে 100% ধরা খাবেন। দেখেন 6 কি বলা হচ্ছে যে ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ডিরেক্টর বি অ্যারেঞ্জড সো দ্যাট দ্য ভয়েলস আর অলওয়েজ কাম টুগেদার। খেয়াল করেন সেম জিনিস এখানে, এবার শব্দটাকে দিছে ডিরেক্টর। এখন দেখেন দেখেন এখানে স্বরবর্ণগুলোকে প্রথমে আমি এক জায়গায় রাখবো। স্বরবর্ণ কয়টা আছে? এই যে এখানে আই একটা, ই একটা, ও একটা, তিনটা স্বরবর্ণ। তার মানে আই, ই এবং ও, এই যে তিনটা স্বরবর্ণ। বাদ বাকি যা আছে সব হচ্ছে ব্যঞ্জন, ডি, আর, সি, টি, আর, তাই না? এখন খেয়াল করেন, এরপরে আমাকে দেখতে হবে যে কতগুলো অক্ষর আছে। তাহলে এইটা একটা অক্ষর, এটা একটা, 2 3 4 5 6 7, এখানে তো একটা বেশি হয়ে গেছে তাই না? ডি আর সি টি, এখানে শুধু আর হবে। তাহলে 1 2 3 4 5 6, 6টা অক্ষর আছে। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল। এরপরে দেখতে হবে যে রিপিট আছে কিনা, রিপিট আছে কিনা। তো হ্যাঁ এখানে রিপিট আছে। এখানে আমি আর এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি, দুইটা আর আছে। তার মানে এই 6 ফ্যাক্টোরিয়ালকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এখানেই কাজ শেষ না, এখানে এই যে তিনটা স্বরবর্ণ এক জায়গায় বসছে এদের ভিতরে আবার পারমুটেশন করতে হবে। তাহলে এদের ভিতরে কোনো রিপিটেশন নাই, তো তিনটা অক্ষর, তার মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টোরিয়ালের সাথে এই 3 ফ্যাক্টোরিয়ালকে আপনি গুণ করে দেন। তাহলে দেখেন এখানে কত হয়, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, আর নিচে তো 2, 2 এখানে 6 এর ভিতরে 3 বার যাবে, এখানে 0, 3 দুগুণ 6, 3 7 21। তাহলে 2160 উপায়ে আপনি সাজাইতে পারবেন। 2160 উপায়ে সাজানো যাবে।
7 নম্বরে যান, 7। দেখেন সাথে কি বলতেছে যে হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্মড ফ্রম দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড এক্সট্রা সো দ্যাট দ্য ভাওয়েলস আর নেভার টুগেদার। এখন বলা হচ্ছে যে এক্সট্রা শব্দের অক্ষরগুলোকে কতভাবে আপনি সাজাইতে পারবেন যাতে করে ভাওয়েলগুলো কখনোই একসঙ্গে থাকবে না, অর্থাৎ স্বরবর্ণগুলো কখনোই একসঙ্গে থাকবে না। তো আমি এই ফাউন্ডেশন ক্লাসগুলোতে দেখাইছি যখন বলবে যে স্বরবর্ণগুলো একসঙ্গে থাকতে পারবে না তখন আপনি কি করবেন দেখেন আমি আপনাকে বলি, যখন বলবে যে নেভার টুগেদার, নেভার কাম টুগেদার, আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখতেছি, তখন কি করবেন টোটাল থেকে টুগেদার এই অংশটা বিয়োগ করে দিবেন। যখন আপনাকে বের করতে বলবে যে নেভার কাম টুগেদার অর্থাৎ একসঙ্গে বসবে না, এইটা যখন বের করতে বলবে তখন আপনি মোট অংশ থেকে একসঙ্গে বসবে এই অংশটাকে বিয়োগ করে দিবেন, তাইলেই আপনি এখানে ফলাফলটা পেয়ে যাবেন। তো এখানে দেখেন শব্দটা কি দেয়া আছে, শব্দটা হচ্ছে এক্সট্রা, শব্দটা হচ্ছে আমার এক্সট্রা, খেয়াল করেন শব্দটা হচ্ছে আমার এক্সট্রা। তো এখানে বলা হচ্ছে যে ভাওয়েলগুলো একসঙ্গে বসতে পারবে না, তাহলে আমরা প্রথমে টোটালটা আগে বের করব যে টোটাল কত। এখানে অক্ষর কয়টা আছে, 1 2 3 4 5, 5টা অক্ষর আছে এবং 5টা অক্ষরের ভিতরে কোনো অক্ষর একবারের বেশি ব্যবহার হয় নাই। তাহলে এখানে টোটাল কতটা উপায় আপনি বলবেন যে টোটাল হচ্ছে 5টা উপায়, মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল উপায়। এরপরে আপনাকে বের করতে হবে যে একসঙ্গে রাখলে কি হবে, ভাওয়েলগুলোকে একসঙ্গে রাখলে কি হবে। ভাওয়েল কয়টা আছে, ই একটা এ একটা, 2টা ভাওয়েল, তাহলে এদেরকে আমি একসঙ্গে রেখে দিলাম। একসঙ্গে রেখে দেওয়ার পরে কি কি থাকে, এক্স থাকে, টি থাকে, আর থাকে। তাহলে এখানে কয়টা অক্ষর হইলো, 1টা 2টা 3টা 4টা, তাহলে এখানে আমি লিখতে পারি কত, 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল লিখলে হবে না, কারণ এখানে ই আর এ 2টা অক্ষর আছে, এদের ভিতর আবার পারমুটেশন করতে হবে। তাহলে ই আর এ এদের কয় উপায়ে পারমুটেশন হবে, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখেন 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, 120, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, তার মানে হচ্ছে 120 থেকে 24 দুগুণ 48 বিয়োগ করে দেন, এখানে 52 এখানে 20, তার মানে হচ্ছে 72টা উপায় আছে যার মাধ্যমে আপনি ভাওয়েলগুলোকে একসঙ্গে না রেখে এই এক্সট্রা শব্দ দিয়ে মানে এক্সট্রা শব্দের অক্ষরগুলো দিয়ে আপনি শব্দ সাজাইতে পারবেন, ঠিক আছে। সো 72টা উপায় আছে। আমি এখানে কিছুই করি না, আমাকে বলতেছে যে ভাওয়েলগুলো একসঙ্গে থাকবে না, তো আমি সেটাই বের করছি, নেভার টুগেদার। টোটাল থেকে জাস্ট টুগেদারের অংশটা বাদ দিছি, টোটাল থেকে টুগেদারের অংশ বাদ দিলে এই যে 72 পাইছি, এই 72ই হচ্ছে আমার নেভার টুগেদার, যে 72টা উপায় আছে যেখানে একসঙ্গে থাকতে পারবে না। আট নম্বরে চলে যান, 8। দেখেন 8-এ কি বলা হচ্ছে যে ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ডাইজেস্ট বি অ্যারেঞ্জড সো দ্যাট দ্য ভাওয়েলস আর নেভার টুগেদার। সেম জিনিস যে এখানেও বলতেছে যে ভাওয়েলগুলা বা স্বরগুলা একসঙ্গে বসতে পারবে না, এবং আমাদের এখানে শব্দটা কি দেওয়া আছে, শব্দটা দেওয়া আছে হচ্ছে আপনার ডাইজেস্ট, ডাইজেস্ট। তাহলে টোটাল এখানে কতগুলা শব্দ অক্ষর দেওয়া আছে, 1 2 3 4 5 6, টোটাল অক্ষর দেওয়া আছে 6টা, তার মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। এরপরে দেখবো যে আমাদের স্বর কয়টা আছে, একটা এই যে 2টা, তার মানে আই আর ই আছে, এদেরকে এক জায়গায় রাখলাম। তারপরে কি কি আছে, ডি আছে, জি আছে, এস আছে, টি আছে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এখান থেকে বিয়োগ 5 ফ্যাক্টোরিয়াল। আই আর ই এই 2টার ভিতরে আবার পারমুটেশন করতে হবে, যেটা কত আমার এই যে 2 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে কত, 720, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 720 থেকে 240 বিয়োগ করে দেন, এখানে 0 4 আছে কত হলে 12 হবে, 8 হলে হাত থেকে 1 3 3 আছে কত হলে 7 হবে, এই যে 4 হলে, অর্থাৎ
480টা উপায় আছে, 480 উপায় আপনি সাজাইতে পারবেন। আশা করি খুব সহজেই বুঝতে পারছেন, কারণ আগের দুইটা ক্লাসে সেম জিনিসগুলোই খুব ভেঙে ভেঙে আমি দেখাইছি। এই টাইপগুলোর বাইরে থেকে প্রশ্ন হয় না, ইন্ডিয়াতেই হয় না, ঠিক আছে? ইন্ডিয়াতে মোটামুটি এমবিএ এর এন্ট্রান্স পরীক্ষাগুলোতে বা হুটহাট যখন আপনার ব্যাংকে দুই একটা করে দেয় কালে ভদ্রে, তখন দেখা যাচ্ছে যে এই সেম প্যাটার্নগুলো থেকেই ওরা প্রশ্ন করে, এর বাইরে থেকে যায় না। 9 নম্বরে যান, 9। দেখেন 9 কি বলা হচ্ছে যে ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ডিজাইন বি অ্যারেঞ্জড সো দ্যাট দ্য ভাওয়েলস আর অ্যাট দ্য টু এন্ডস। আর অ্যাট দ্য টু এন্ডস মানেই হচ্ছে এক্সট্রিম এন্ড, ঠিক আছে? এক্সট্রিম এন্ড আর অ্যাট দ্য টু এন্ডস এই দুইটাই সেম। এখানে বলতেছে আমাদেরকে যে ডিজাইন শব্দের অক্ষরগুলোকে কতভাবে সাজানো যাবে যাতে ভাওয়েলগুলো দুইটা প্রান্তে থাকবে, ভাওয়েলগুলো দুইটা প্রান্তে থাকবে, ঠিক আছে? দেখেন শব্দটা হচ্ছে আমার ডিজাইন। এই ডিজাইন শব্দের অক্ষরগুলো দিয়ে আপনি কতগুলা শব্দ আপনি সাজাইতে পারবেন বা কতভাবে সাজাইতে পারবেন, এবং এখানে আপনাকে শর্ত দেয়া আছে। শর্তটা কি? এখানে যে দুইটা ভাওয়েল আছে, এই যে ই আর আই, এই দুইটা ভাওয়েল বা এই দুইটা স্বর দুইটা প্রান্তে থাকবে। দুইটা প্রান্তে মানে এখানে দুইটা সিচুয়েশন তৈরি হবে। এক নাম্বার সিচুয়েশন হচ্ছে হয় আপনি ই কে প্রথমে রাখতে পারবেন, আবার আই কে শেষে রাখতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ এই দুইটা জায়গা আমার ফিক্সড, ই এবং আই এদের দুইটা জায়গা ফিক্সড। বাদ বাকি যে ডি, এস, জি এবং এন আছে, পারমুটেশন করতে হবে মূলত এই চারটা অক্ষর দিয়ে। কথা বুঝছেন? এখানে ই আর আই এই দুইটা অক্ষরের পজিশন ফিক্সড করা আছে, যে হয় ই কে আপনি প্রথমে বসাবেন আর আই কে শেষে বসাবেন। এখানে আরেকটা সিচুয়েশন হইতে পারে, সেটা হচ্ছে হয় আপনি আই কে আপনি প্রথমে বসায় দিবেন, আবার ই কে আপনি শেষে বসায় দিবেন, আর মাঝখানে এদের ভিতরে আপনাকে কি করতে হবে? পারমুটেশন করতে হবে, তাই না? তো এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে আপনি দেখেন, এই ই আর আই এই দুইটা অক্ষরের জায়গা কিন্তু ফিক্সড, এরা শেষেই বসবে, অর্থাৎ দুইটা প্রান্তে এরা বসবে। তাহলে পারমুটেশন হবে কার কার ভিতরে? এই যে মাঝখানে যে অক্ষরগুলো দেখা যাচ্ছে, এরা উলট পালট করে বসতে পারবে, একজন আরেকজনের জায়গায় বসতে পারবে। তাহলে এখানে কি হবে? কয়টা অক্ষর আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে কত? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল গুণন 4 ফ্যাক্টোরিয়াল গুণন। এখন এখানে কত লিখতে হবে? এখানে যেহেতু দুইটা সিচুয়েশন না, যে হয় আপনি ই কে প্রথমে বসে আই কে শেষে বসাইতে পারবেন, অথবা আই কে প্রথমে বসায় ই কে শেষে বসাইতে পারবেন। তাহলে দুইটা সিচুয়েশন হচ্ছে না, কারণ প্রশ্ন তো আপনাকে বলে দেয়া নাই যে ই কেই প্রথমে বসাইতে হবে, আই কে শেষে বসাইতে হবে। তার মানে দুইটা সিচুয়েশন হইতে পারে। এই জন্য আমি কি করব? এই 4 ফ্যাক্টোরিয়ালের সাথে এই 2 কে গুণ করে দিব। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 24 আর 2 গুণন দিলে এই যে 48টা উপায় পাওয়া যাবে বা 48টা ওয়ে পাওয়া যাবে। 48 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দশ নম্বরে যান, 10। ক্লাসে উপস্থিতিও আস্তে আস্তে কমে যাচ্ছে, ক্লাস তো শেষের দিকে। আজকে 42 নম্বর ক্লাস, ধরেন যে আর 11টা বা 12টার মতো ক্লাস হবে। মূল কথা আমি চেষ্টা করব যে, যদিও এই মাসে আপনাদের আবার বিশেষ পরীক্ষা আছে 19 তারিখ, যদি ওই দিন আপনাদের কোনো ইয়ে নাই, মানে আমাদের পড়ানো থাকে না শুক্রবারে,
চেষ্টা করব যে এই মাসের ভিতর, এই মে মাসের ভিতর আপনাদের এই কোর্সটা শেষ করে দিতে, অর্থাৎ যে ক্লাসগুলো থাকবে এই ক্লাসগুলো যেন আমরা মে মাসের ভিতরে কমপ্লিট করে দিয়ে দেবে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মোটামুটি 5 মাস সময় আমাদের লাগলো বা লাগবে যদি সব কিছু ঠিক থাকে। পাঁচ মাস অনেক সময়। যারা ধরেন আপনারা যারা নিয়মিত ক্লাস করেন এনাদের মুখ তো মোটামুটি পরিচিত হয়ে গেছে আমার কাছে, কারণ এখানে আপনাদের প্রোফাইল পিকচারগুলো দেখা যায়, ঠিক আছে। সো যারা 5 মাস লেগেছিলেন বা কষ্ট করছেন সেইভাবে, সো আমার মনে হয় যে মানে খুব ভালোই করবেন যদি আপনি আপনার প্র্যাকটিসটাকে মানে কন্টিনিউ করতে পারেন, তাহলে খুব ভালো হবে, ঠিক আছে। এবং আমি বলবো যে আমার মনে হয় না যে ভবিষ্যতে আগারওয়াল রিলেটেড কোনো ব্যাচে, আমিও যদি ব্যাচ রান করি তাহলে বলবো যে আমার আগারওয়াল রিলেটেড কোনো ব্যাচে আপনাকে ভর্তি না হইলেও হবে, ঠিক আছে। আপনি বারবার এই ম্যাথগুলোই করেন, পাশাপাশি অন্য ম্যাথগুলোও করেন, দেখবেন যে আপনি এমনিতে অনেক ভালো পারফর্ম করতেছেন। সো আপনাকে মানে প্র্যাকটিসটা কন্টিনিউয়াস ওয়েতে চালাইতে হবে। দেখেন 10 নাম্বার, দেখেন 10-এ বলা হচ্ছে যে ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ডিটেইল বি অ্যারেঞ্জড সো দ্যাট দ্য ভাওয়েলস অকুপাই অনলি দ্য অড পজিশনস, অনলি দ্য অড পজিশনস। এগুলো হচ্ছে পজিশন লক মেথডে করা যায় বা পজিশন লক সিস্টেম, এই টাইপগুলো। এখানে বলা হচ্ছে যে ডিটেইল শব্দের অক্ষরগুলোকে কতভাবে আপনি সাজাতে পারবেন, যেখানে স্বরবর্ণগুলো বিজোড় অবস্থানে থাকবে। স্বরবর্ণগুলো কিসে থাকবে? বিজোড় অবস্থানে থাকবে, অড পজিশনগুলোতে থাকবে। তাহলে দেখেন শব্দটা কি? শব্দটা হচ্ছে আমার ডিটেইল, শব্দটা হচ্ছে আমার ডিটেইল। ডিটেইল শব্দে কয়টা অক্ষর আছে? 1, 2, 3, 4, 5, 6টা অক্ষর আছে। 6টা অক্ষরের ভিতরে আমার স্বরবর্ণ হচ্ছে 1টা, 2টা এবং 3টা। এবং এই 3টা স্বরবর্ণ কোথায় বসবে? 3টা স্বরবর্ণ কোথায় বসবে? ওখানে বলা আছে যে অড পজিশনগুলাতে, অর্থাৎ বিজোড় অবস্থানগুলাতে বসবে। তো এখানে 6টা অক্ষর আছে, তার মানে 1, 2, 3, 4, 5, 6। এই যে আমার অড পজিশন, এই যে 1, 3, 5, এই 3টা পজিশনে আপনি 3টা স্বরবর্ণকে বসায় দিবেন। দেখো, যেমন দেখেন 1 নাম্বার পজিশনে আপনি ই কে বসায় দিতে পারেন, ঠিক আছে। 3 নাম্বার পজিশনে আপনি এ কে বসায় দিতে পারেন। 5 নাম্বার পজিশনে আপনি আই কে বসায় দিতে পারেন। তাহলে এই স্বরবর্ণগুলোকে আপনি বিজোড় অবস্থানে বসায় দিলেন না? স্বরবর্ণগুলোকে বিজোড় অবস্থানে বসাইতে বলছে, সো আপনি বিজোড় অবস্থানে বসায় দিছেন। তার মানে কি এই 3টা স্বরবর্ণের জায়গা বা পজিশন লক হয়ে গেল বা পজিশনটা ফিক্সড হয়ে গেল। তাহলে আমাকে এখন পারমুটেশন করতে হবে কারো পরে। এখানে দেখেন আরো 3টা শব্দ আছে, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে টি, আর একটা হচ্ছে এল। এই 3টার পারমুটেশন করতে হবে, এই 3টার পারমুটেশন করতে হবে। তাহলে অক্ষর এখানে কয়টা? এই যে 1টা, এই যে 2টা, এই যে 3টা। তাহলে 3টা মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল। এখন এখানে উত্তর না, এখানে আর একটা কথা আছে। কথাটা কি আমি আপনাকে বলি। প্রশ্নের কোথাও আপনাকে বলা হয়নি যে 1 নাম্বার অড পজিশনে ই বসবে বা 3 নাম্বার পজিশনে এই বসবে বা 5 নাম্বার পজিশনে আই বসবে। এমনও তো হইতে পারতো যে আই 1 নাম্বার পজিশনে বসছে, ই 5 নাম্বার পজিশনে বসছে, আবার 3 নাম্বার পজিশনে এ বসছে। আবার এমনও হইতে পারতো যে এ কে 1 নাম্বার পজিশনে, ই কে 3 নাম্বার পজিশনে এবং আই কে 5 নাম্বার পজিশনে আমি রাখতে পারতাম তো, তাই না? তার মানে কি এই যে এদের পজিশন যে আগে থেকেই ফিক্সড করা আছে, এদের ভিতরে আবার পারমুটেশন করতে হবে, এদের ভিতরে আবার পারমুটেশন করতে হবে। সো এখানে তো এদের কোনো রিপিটেশন নাই, তো এখানে যেহেতু 3টা স্বরবর্ণ, সো এইটার সাথে আবার কি করতে হবে? 3 ফ্যাক্টোরিয়াল গুণন করতে হবে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 6 ইন্টু 6 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এই যে 36 হয়ে যাবে। অর্থাৎ 36 উপায়ে আপনি ডিটেইল শব্দের অক্ষরগুলোকে সাজাইতে পারবেন। 36 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এগারো নম্বরে চলে যান, 11।
দেখেন 11তে কি বলতেছে যে দেয়ার আর 6 টিচার্স, 6জন শিক্ষক আছে, আউট অফ দেম 2 আর প্রাইমারি টিচার্স অ্যান্ড 2 আর সেকেন্ডারি টিচার্স, দে আর টু স্ট্যান্ড ইন আ রো সো অ্যাজ দ্য প্রাইমারি টিচার্স, middle teachers and secondary teachers are always in a set. The number of ways in which they can do so is. প্রশ্নটা পড়ে মনে হচ্ছে বিশাল কিছু না, প্রশ্নটা খুবই সহজ। এখানে বলা হচ্ছে যে 6জন শিক্ষকের মধ্যে 2জন প্রাইমারি টিচার, 2জন সেকেন্ডারি টিচার আর 2জন অন্য টিচার, যেটাকে ওরা পরবর্তীতে মিডল টিচার বলে সম্বোধন করছে। তো এই 6জন শিক্ষকের ভিতরে বলা হচ্ছে যে এই 6জন শিক্ষককে একটা সারিতে এমনভাবে দাঁড় করাতে হবে যেখানে প্রাথমিক শিক্ষক বা প্রাইমারি টিচার, সেকেন্ডারি টিচার এবং অন্য শিক্ষক সবাই এক একটা সেটে দাঁড়াবে। তাহলে কত উপায়ে ওই সারিটা আপনি তৈরি করতে পারবেন? ভাই খেয়াল করে দেখেন, এখানে বলেই দিছে যে শিক্ষকের সংখ্যা হচ্ছে 6জন। শিক্ষকের টোটাল সংখ্যা কতজন? 6জন। তো এখানে বলা আছে যে প্রাইমারি টিচার, খেয়াল করেন এখানে বলা আছে যে 6জনের ভিতরে প্রাইমারি টিচার হচ্ছে 2জন, তারপরে হচ্ছে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হচ্ছে 2জন। তাহলে টোটাল যদি 6জন হয়, টোটাল হচ্ছে 6জন, যার ভিতরে প্রাইমারির 2জন, মাধ্যমিকের 2জন, তাহলে বাদ বাকি অর্থাৎ আদার গ্রুপ যারা আছে এরা কয়জন হবে? এরা 100% 2জন হবে, এরা অবশ্যই 2জন হবে। যেহেতু টোটাল 6জন, প্রাইমারির 2জন, সেকেন্ডারির 2জন, তাহলে অন্যান্য বিভাগের কতজন আছে? 2জন শিক্ষক আছে। এরপরে দেখেন প্রশ্নে আপনাকে বলা হচ্ছে এই 3 ক্যাটাগরির লোককে 3টা সেটে রাখতে হবে। তাহলে আমি ধরলাম যে এটা এ সেট, এইটাকে ধরলাম আমি বি সেট, এইটাকে ধরলাম আমি সি সেট, এই 3টা সেটে রাখবো। 3টা সেটে এই 6জন শিক্ষককে আমাকে রাখতে হবে। তো বলা হচ্ছে যে প্রাইমারির 2জন এক সেটে থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই এ সেটে প্রাইমারির 2জন থাকবে, P1 আর P2 থাকবে। এরপরে সেকেন্ডারি মাধ্যমিক স্কুলের শিক্ষকগণকে আমি ধরে নিচ্ছি যে বি সেটে থাকবে, তার মানে S1 আর হচ্ছে S2, ঠিক আছে। আর এই সি সেটে থাকবে অন্যান্য যেই 2জন শিক্ষক আছে তারা, অর্থাৎ O1 অ্যান্ড O2, তাই না? এখন আপনি ভাই খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন বিষয়টা, যে প্রশ্নটা তো আমরা বুঝতে পারছি। আমি আবার একবার রিভিউ করে দিচ্ছি, কারণ প্রশ্নটা মনে হচ্ছে যে অনেক পেঁচানো না। বলা হচ্ছে যে 6জন শিক্ষক আছে, তো 6জন শিক্ষক আমরা লিখছি। এর ভিতরে 2জন হচ্ছে প্রাইমারি টিচার, 2জন হচ্ছে সেকেন্ডারি স্কুলের টিচার, আর 2জন হচ্ছে ধরে নেন যে অন্য কোনো বিভাগের টিচার, ঠিক আছে। এবং প্রশ্নে বলা হচ্ছে যে এই 6জন শিক্ষককে আপনি 3টা সেটে রাখতে পারবেন। এই 6জন শিক্ষক 3টা সেটে থাকবে। তো আমি ধরেই নিচ্ছি যে আমার এ সেট, বি সেট, সি সেট, এরকম 3টা সেট আছে, যার ভিতরে আমি ধরে নিলাম যে আমি এ সেটে প্রাইমারি টিচার 2জনকে রাখবো, কারণ প্রশ্নে বলা আছে যে এরা 3টা সেটে থাকবে। দেখেন এখানে প্রশ্নে বলা আছে so as the primary teachers, middle teachers and secondary teachers are always in a set. এই কথাটার মানে হচ্ছে যে এই একই গ্রুপের লোকজন একটা সেটেই থাকবে। তো আমি এখানে ধরেই নিচ্ছি যে এ সেটে প্রাইমারি স্কুলের 2জন থাকবে, বি সেটে সেকেন্ডারি স্কুলের 2জন থাকবে, আর সি সেটে অন্যান্য বিভাগের 2জন থাকবে, তাই না? এখন আপনি খুব মনোযোগের সাথে ভাই একটা জিনিস আপনি খেয়াল করেন, এখানে এই যে এ সেটে যে 2জন আছে, আপনাকে কি কোথাও প্রশ্নে বলে দিছে যে এখানে 2জন শিক্ষকের ধরেন 2জন শিক্ষক তো আলাদা আলাদা পার্সন, তাই না? এইভাবে বুঝাই যে 2জন শিক্ষক কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল। তাহলে এদেরকে আপনি কত উপায়ে সাজাতে পারবেন? এই এ সেটের 2জনকে আপনি কত উপায়ে সাজাতে পারবেন? যেহেতু এই 2জন আলাদা, তাহলে 2 ফ্যাক্টোরিয়ালে সাজাতে পারবেন। আবার দেখেন সেকেন্ডারি স্কুলে 2জন টিচারই আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, তাহলে এদেরকে আপনি কত উপায়ে সাজাতে পারবেন? যতজন তত ফ্যাক্টোরিয়াল, এই যে 2 ফ্যাক্টোরিয়াল। আবার সি সেটে 3জন আছে অন্য বিভাগের, তাহলে এদেরকে আপনি আবার 2জন যেহেতু, তাহলে 2 ফ্যাক্টোরিয়ালে সাজাতে পারবেন, তাই না? তাহলে এদের ভিতরে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক না? তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এদের সঙ্গে আপনাকে আবার আরেকটা জিনিস গুণ দিতে হবে।
আরেকটা জিনিস গুণন দিতে হবে। সেই জিনিসটা কি দেখেন, আমি আপনাকে বলি, প্রশ্নের কোথাও কি বলা আছে যে এই যে প্রথম সেটে প্রাইমারির 2 জন বসবে, দ্বিতীয় সেটে সেকেন্ডারির 2 জন বসবে, তৃতীয় সেটে অন্যান্য বিভাগের 2 জন বসবে? এইটা তো কোথাও বলা নাই। তো আমি আমার মন মতো লিখছি যে প্রথম সেটে এদের প্রাইমারিদেরকে রাখছি, দ্বিতীয় সেটে এদেরকে, তৃতীয় সেটে এদেরকে। এইরকমও তো হইতে পারতো, আমি তো এইভাবেও লিখতে পারতাম যে এই এ সেটে অন্য বিভাগের 2 জনকে, বি সেটে প্রাইমারির 2 জনকে, আবার সি সেটে এই সেকেন্ডারি স্কুলের 2 জনকে রাখতে পারতাম না? রাখতে পারতাম। তার মানে এই 3টা সেটের ভিতরে আবার পারমুটেশন করতে হবে। তো 3টা সেটের ভিতরে এখানে কয় উপায়ে পারমুটেশন করতে পারবেন? তাহলে আপনি বলবেন যে ভাই এখানে 3 ফ্যাক্টোরিয়াল হবে, যেহেতু 1টা 2টা 3টা যতগুলা থাকবে তত, যেহেতু সেট 3টা, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল উপায় আপনি সাজাইতে পারতেন। তাহলে দেখেন 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত? 6। তাহলে 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণ হচ্ছে এই যে 48। 48 উপায়ে আপনি তাদেরকে সারিতে দাঁড় করাইতে পারবেন। 48 উপায়ে তাদেরকে সারিতে দাঁড় করানো সম্ভব। 48 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বারো নম্বরে চলে যান। 12। দেখেন 12তে বলা হচ্ছে যে ইন অ্যান এক্সামিনেশন দেয়ার আর 3 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স অ্যান্ড ইচ কোয়েশ্চেন হ্যাজ 4 চয়েস। The number of ways in which a student can fail to get all answers correct. বলা হচ্ছে যে একটা পরীক্ষায় 3টা প্রশ্ন আছে এবং প্রত্যেকটা প্রশ্নে 4টা করে অপশন দেওয়া আছে। একটা পরীক্ষায় 3টা প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নে 4টা করে অপশন দেওয়া আছে। তো এখানে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে দ্য নাম্বার অফ ওয়েস ইন হুইচ আই স্টুডেন্ট ক্যান ফেইল টু গেট অল আনসার্স কারেক্ট। তাহলে একজন ছাত্র কত উপায়ে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হবে? একটা ছাত্র কত উপায়ে সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হবে? ওখানে ফেইল কথা উল্লেখ আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে বলতেছে যে ব্যর্থ হবে কত উপায়ে। এখানে প্রথমে একটা জিনিস বোঝেন, সেটা হচ্ছে কোয়েশ্চেন আছে হচ্ছে আপনার 3টা। ধরে নেন এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা ধরে নেন কোয়েশ্চেন 1, এটা কোয়েশ্চেন 2, এটা হচ্ছে কোয়েশ্চেন 3। এবং প্রশ্নে বলেই দেয়া আছে যে এই কোয়েশ্চেন 1 এর জন্য আপনার কাছে 4টা অপশন আছে, তারপরে এই কোয়েশ্চেন 2 এর জন্য আপনার কাছে সেম ভাবে 4টা অপশন আছে, আবার এই কোয়েশ্চেন 3 এর জন্য আপনার কাছে 4টা অপশন আছে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, একটু চিন্তা করেন ভাই। বিষয়টা দাঁড়াচ্ছে এমন যে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনার কাছে 4টা করে ওয়ে আছে। এই 4টা ওয়ের ভিতরে হয় 2টা ভুল হবে, 2টা সঠিক হবে, অথবা 3টা ভুল হবে, 1টা সঠিক হবে, অথবা 4টাই ভুল হইতে পারে। এমন হয় না অনেক সময় যে একটা প্রশ্ন দিছে আপনাকে, দেখা গেল যে 4টা অপশনের ভিতরে 2টা সঠিক উত্তর। অনেক সময় কিন্তু দেওয়া থাকে যে 2টা সঠিক উত্তর। তাহলে এখানেও সেম, যে একটা প্রশ্নের উত্তর করার জন্য আপনার কাছে মোট কয়টা ওয়ে আছে? 4টা ওয়ে আছে। তাহলে দেখেন এই যে এখানে একটা প্রশ্নের জন্য 4টা ওয়ে, দ্বিতীয় প্রশ্নের জন্য 4টা ওয়ে, তৃতীয় প্রশ্নের জন্য কয়টা ওয়ে? 4টা ওয়ে বা 4টা অপশন আছে। তাহলে আপনার টোটাল কতগুলা ওয়ে আছে, টোটাল কতগুলা পথ আছে, বা টোটাল কতগুলা অপশন আছে? আপনি বলবেন যে 4 4 16, 4 16 64। তাহলে আপনার কাছে টোটাল উত্তর দেওয়ার ওয়ে আছে কয়টা? 64টা ওয়ে আছে, 64। এখন খেয়াল করেন এই 4টা অপশনের ভিতরে একটা প্রশ্নের উত্তর আপনার কারেক্ট হবে, মানে একটা অপশন কারেক্ট হবে। এই 4টার ভিতরে একটা কারেক্ট হবে, এই 4টার ভিতরে একটা কারেক্ট হবে। নর্মালি যদি চিন্তা করেন যে 4টা অপশনের ভিতরে যে কোনো একটা অপশনে আমার উত্তর দেয়া থাকে, তাহলে এই 4টার ভিতরে একটা সঠিক উত্তর, আবার দ্বিতীয় প্রশ্নে 4টার ভিতরে একটা সঠিক উত্তর, তৃতীয় প্রশ্নে 4টার ভিতরে
একটা সঠিক উত্তর। আমাদেরকে বের করতে হবে যে আমি সবগুলা প্রশ্নের উত্তরই যেন ভুল দিতে পারি, সবগুলা প্রশ্নের উত্তরই যেন ভুল হয়, এইটাকে আমি কত উপায়ে আমি সাজাইতে পারবো। তাহলে এইটাকে বের করার জন্য আপনাকে কি করতে হবে, যেহেতু আপনি উত্তর দিতে পারবেন না, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে আপনি ফেল করবেন। আপনি ফেল করবেন, আপনাকে ফেল করার জন্য কি করতে হবে, ফেল করার জন্য কি করতে হবে সেটা হচ্ছে এই যে টোটাল থেকে, টোটাল নাম্বার অফ ওয়েস থেকে আপনাকে এই যে পাস করা অংশটা বিয়োগ দিতে হবে। এখানে আমি ফেল এই জন্য বলতেছি যে ধরে নেন যে 3টা প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি ফেল করবেন, আর 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি পাস করবেন। তাহলে আপনাকে বের করতে বলছে যে ফেল করা অংশ কত, ফেল করা অংশ কত। তাহলে ফেল করা অংশ বের করতে চাইলে কি করতে হবে, টোটাল অংশ থেকে পাস করা অংশ আমাকে বাদ দিতে হবে। তাহলে আমি এখানে কিছুক্ষণ আগেই দেখাইছি এখানে টোটাল ওয়ে কয়টা, 64টা, 64টা ওয়ে আছে, তাই না? আর পাস করার ওয়ে কতগুলা সেটাও দেখাইলাম যে 4টা অপশনের ভিতরে একটা কারেক্ট। তার মানে কোয়েশ্চেন 1 থেকে আপনি একটা প্রশ্নের উত্তর সঠিক, মানে একটা অপশন আপনি দাগাইতে পারবেন সঠিক যেটা। 2 নম্বর কোয়েশ্চেন থেকেও আপনি একটা অপশন সঠিক হিসেবে দাগাইতে পারবেন। 3 নম্বর কোয়েশ্চেন থেকেও একটা অপশন আপনি সঠিক হিসেবে দাগাইতে পারবেন। তাহলে আপনার টোটাল সঠিক উত্তর দেওয়ার ওয়ে কয়টা হচ্ছে, আপনি বলবেন যে প্রথম কোয়েশ্চেন থেকে একটা, দ্বিতীয় কোয়েশ্চেন থেকে একটা, তৃতীয় কোয়েশ্চেন থেকে একটা। তাহলে 1 আর 1 গুণ করলে 1 হয়, 1-এর সাথে আবার 1 গুণ করলে কত হয়ে যাবে, একই হবে। তার মানে পাস করার ওয়ে আছে কয়টা, 1। তাহলে এই যে 64 থেকে 1 বাদ দিলে এই যে আমরা উত্তর পেয়ে যাব 63। যে 63টা উপায় আছে, যেই উপায়গুলো অবলম্বন করলে 3টা প্রশ্নের উত্তরই আপনি ভুল দিবেন, 3টা প্রশ্নের উত্তরই আপনার কি হবে, ভুল হবে। এরকম 63টা ওয়ে আছে। সো রাইট আনসার ইজ 63। তেরোতে চলে যান, 13। দেখেন 13তে কি বলা হচ্ছে যে ইন হাউ মেনি ওয়েজ ক্যান আ ক্রিকেট টিম অফ 11 প্লেয়ার্স বি চুজেন আউট অফ 14 প্লেয়ার্স। তাহলে এটা কম্বিনেশন করতে হবে, পছন্দ করার কথা বলা আছে যে 14 জন খেলোয়াড় থেকে একটা ক্রিকেট টিমের জন্য 11 জন খেলোয়াড় আমাকে বাছাই করতে হবে। 14 জন থেকে 11 জনকে বাছাই করব, 14 জন থেকে 11 জন। তাহলে কি বলছি যে 14 জন থেকে কম্বিনেশন বা বাছাই করতে হবে, চুজ করতে হবে 11 জনকে। তাহলে 14C 11 যা, এই 14C 14 আর 11 বিয়োগ করলে কত পাওয়া যায়, 3টা। অর্থাৎ 14C 11-র যেই মানটা বের হবে ঠিক সেই মান 14C 3-এরও বের হবে। যেহেতু এখানে নিচে 3 আছে তাহলে আমি কি করব, 14কে 14, 13, 12 এইরকম 3 ঘর পর্যন্ত নিয়ে যাব। আর নিচে কত, 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে দেখেন 3 দুকোনো 6, 6 দুকোনো 12, 13 দুকোনো 26, 26 আর 14 হয়ে যাবে 364। তার মানে 364 ভাবে আপনি বাছাই করতে পারবেন। 364 প্রবাবিলিটিতে আমরা সেম কাজগুলো করব, ঠিক আছে? সেম কাজগুলো আমরা প্রবাবিলিটিতে করব। 14 নম্বরে যান, 14। দেখেন 14তে বলা হচ্ছে যে আউট অফ 5 men and 3 women a committee of 3 members is to be formed so that it has 1 woman and 2 men. In how many different ways can it be done? বলা হচ্ছে যে 5 জন পুরুষ এবং 3 জন মহিলার মধ্য থেকে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করতে হবে যেখানে 1 জন মহিলা এবং 2 জন পুরুষ থাকবে। তাহলে কত উপায়ে
ওই কমিটিটা গঠন করা যাবে, কত উপায়ে ওই কমিটিটা গঠন করা যাবে। তাহলে দেখেন এখানে বলা আছে যে আপনাকে কমিটি গঠন করতে হবে 3 সদস্য বিশিষ্ট, যেখানে একজন মহিলা থাকবে আর 2 জন পুরুষ থাকবে। তো এখানে খেয়াল করেন আমাদের প্রশ্নে বলা আছে যে পুরুষের সংখ্যা হচ্ছে 5 জন, পুরুষ হচ্ছে 5 জন আর মহিলা হচ্ছে 3 জন, মহিলা হচ্ছে 3 জন। এখন পুরুষের সংখ্যা হইতে হবে আমাকে 2 জন, কমিটিতে পুরুষের সংখ্যা 2, তার মানে এই 5 জন থেকে 2 জনকে বাছাই করতে হবে। এরপরে মহিলা নিবে 1 জন, তো মহিলা আছে কয়জন? 3 জন, তার মানে 3 জন থেকে একজনকে আমাকে বাছাই করতে হবে। তাহলে 5C2 মানে কত? 5 × 4 নিচে হচ্ছে 2, এখানে 3 যেহেতু একবার যাবে মানে 1 টাইমস ডিসেন্ডিং অর্ডার, তার মানে 3ই হবে। তাহলে দেখেন 2 × 2 = 4, 5 × 2 = 10 × 3 = কত? এই যে 30টা উপায় আছে, অর্থাৎ 30 উপায়ে আপনি ওই কমিটিটা গঠন করতে পারবেন। 30 উপায়ে আপনি ওই কমিটিটা গঠন করতে পারবেন। এই প্রশ্নগুলো আসে ব্যাংকে। পরেরটাতে যান, 15 নম্বর। 15 দেখেন 15তে কি বলা হচ্ছে যে ইন হাউ মেনি ওয়েজ a committee of 6 members be selected from 7 men and 5 ladies consisting of 4 men and 2 ladies। বলা হচ্ছে যে 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করতে হবে যেখানে 7 জন পুরুষ আর 5 জন মহিলা আছে। তো এই 7 জন পুরুষের ভিতর থেকে 4 জন পুরুষ নিতে হবে আর 5 জন মহিলার ভিতর থেকে আপনাকে 2 জন মহিলা নিতে হবে। খুব সহজ, আগেরটার মতোই। এখানে আছে হচ্ছে আপনার 7 জন পুরুষ এবং 5 জন লেডিস। আপনাকে 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা লাগবে এবং পুরুষ নিতে হবে 4 জন। তো 7 জন থেকে আপনাকে নিতে হবে 4 জন, এরপরে 5 জন থেকে 5 জন মহিলা থেকে আপনাকে নিতে হবে কতজন? 2 জন। তাহলে 7C4 মানে কত? এই যে দেখেন 7C4, এইটাকে চাইলে আমরা 7C3 লিখতে পারি, কারণ 7 আর 4 বিয়োগ দিলে 3। ঠিক সেম ভাবে আমরা এখানে লিখতে পারি যে 7 × 6 × 5, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 × 2 × 1। আর দেখেন 5C2 মানে কত? 5C2 মানে হচ্ছে 5 × 4, নিচে কত? 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 × 1। দেখেন 3 × 2 = 6, কেটে দিলাম, 2 × 2 = 4, 5 × 2 = 10, আর এখানে কত? 5 × 7 = 35, 35 আর 10 গুণ করলে হয়ে যাবে কত? 350। অর্থাৎ 350 উপায়ে আপনি 6 সদস্যের বিশিষ্ট কমিটি গঠন করতে পারবেন। পরেরটাতে যান, 16 নম্বর। ষোলোতে কি বলতেছে যে এ কমিটি অফ 5 মেম্বার্স ইজ টু বি ফর্মড আউট অফ 3 ট্রেনিস, 4 professors and 6 research associates. In how many different ways can this be done? If the committee should have 2 trainees and 3 research associates. বলা হচ্ছে যে 3 জন ট্রেনি, 4 জন প্রফেসর এবং 6 জন রিসার্চ অ্যাসোসিয়েট থেকে 5 সদস্যের একটা কমিটি গঠন করতে হবে যেখানে 2 জন ট্রেনি এবং 3 জন রিসার্চ অ্যাসোসিয়েট থাকবে। আপনাকে কত সদস্যের কমিটি গঠন করা লাগবে? 5 সদস্যের। এই 5 জনের ভিতরে 2 জন ট্রেনি থাকবে আর 3 জন রিসার্চ অ্যাসোসিয়েট থাকবে। আর প্রশ্নে আপনাকে দেওয়া আছে কি? প্রশ্নে দেওয়া আছে যে 3 জন ট্রেনি আছে, তারপরে হচ্ছে 4 জন প্রফেসর আছে আর হচ্ছে 6 জন রিসার্চ অ্যাসোসিয়েট আছে। তো এখানে যেহেতু কমিটি গঠনের সময় কমিটির সদস্য হিসেবে তারা প্রফেসরকে কাউন্ট করে নাই, তাই আমি এখান থেকে এই প্রফেসরকে কি করব না? কাউন্ট করব না।
কারণ এখানে বলেই দিছে যে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি হবে, যেখানে 2 জন ট্রেইনি আর 3 জন রিসার্চ অ্যাসোসিয়েট থাকবে। তাহলে 2 জন ট্রেইনি আমি কোথা থেকে নেব? 3 জন ট্রেইনি থেকে। তার মানে এই যে 3C2, আর দেখেন 4 জন রিসার্চ অ্যাসোসিয়েট নিতে হবে। রিসার্চ অ্যাসোসিয়েট কোথা থেকে নিব? এই 6 জন থেকে। তার মানে হচ্ছে 6C4। 3C2 মানে কি? 3C1, আর 3C1 মানে হলো এখানে 3 ইন্টু 6C4 মানে হচ্ছে 6C2। 6C2 মানে হচ্ছে 6 ইন্টু 5 ডিভাইডেড হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। 2 এখানে 3 বার যাবে, 3 5 কত হয়ে যায়? 15। 15 আর 3 কত হয়ে যাবে? এই যে 45। অর্থাৎ 45 উপায়ে আপনি ওই কমিটিটা গঠন করতে পারবেন। এখানে কি ভুল করলাম? সরি, 5 সদস্য বিশিষ্ট, এখানে 3 জন হবে। 3 জন হবে, হ্যাঁ 3 জন হবে। অর্থাৎ 6 জন রিসার্চ অ্যাসোসিয়েট থেকে আমাকে 3 জন রিসার্চ অ্যাসোসিয়েট নিতে হবে। তাহলে এখানে 6C3 হইলে 6 ইন্টু 5 ইন্টু 4 আর 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে দেখেন 3 দুগুণ 6, তাহলে 5 4 20 আর এখানে 3, তার মানে হচ্ছে 60 উপায়। 60টা উপায়ে আপনি এই কমিটিটা গঠন করতে পারবেন। 60 উপায়। সতেরো নম্বরে যান। 17। দেখেন 17তে কি বলতেছে যে ফ্রম এ গ্রুপ অফ 7 men and 6 women 5 persons are to be selected to form a committee so that at least 3 men are there on the committee. In how many ways can it be done? বলতেছে যে 7 জন পুরুষ ও 6 জন মহিলার একটা দল থেকে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি এমনভাবে গঠন করতে হবে যেখানে অন্তত 3 জন পুরুষ থাকবে। যেখানে অন্তত কয়জন পুরুষ থাকবে? 3 জন পুরুষ থাকবে। তাহলে ওই কমিটিটা কত উপায়ে আপনি গঠন করতে পারবেন? এখানে খেয়াল করেন, বলেই দিছে যে 5 সদস্য বিশিষ্ট কমিটি হইতে হবে। 5 সদস্য বিশিষ্ট কমিটি হইতে হবে যেখানে অন্তত অর্থাৎ কমপক্ষে 3 জন পুরুষ থাকবে। তাহলে খেয়াল করেন, 1 নাম্বার সিচুয়েশন এরকম হবে যে কমপক্ষে 3 জন পুরুষ থাকলে 2 জন মহিলা থাকতে হবে। আবার যেহেতু অ্যাটলিস্ট কথা বলা আছে, তার মানে 3-এর অধিকও থাকতে হবে, অধিকও থাকতে পারে। তাহলে 4 জন যদি পুরুষ হয় তাহলে 1 জন কি থাকতে হবে? ওমেন থাকতে হবে। 3 নাম্বার একটা সিচুয়েশন হইতে পারে যে 5 জনই আমার কি হয়ে যাবে? পুরুষ হইতে পারে। 5 জনই কি হইতে পারে? পুরুষ হইতে পারে। তো প্রশ্নে তো বলেই দিছে যে পুরুষের সংখ্যা 7 আর মহিলার সংখ্যা হচ্ছে 6 জন। পুরুষের সংখ্যা কত? 7 জন। এখানে খেয়াল করেন, পুরুষের সংখ্যা হচ্ছে 7 জন, মহিলার সংখ্যা হচ্ছে 6 জন। মহিলার সংখ্যা হচ্ছে 6 জন। তাহলে এখানে 3টা উপায় হইতে পারে এবং এদের ভিতরে সম্পর্ক কি? এদের ভিতরে কিন্তু অরের সম্পর্ক, যে হয় আপনি 1 নাম্বার কমিটি গঠন করবেন, না হলে 2 নাম্বার, না হলে 3 নাম্বার উপায়। অর্থাৎ 3টা আছে, 3টা কন্ডিশন আছে। এই 3টা কন্ডিশনের প্রত্যেকটাই এক একটা হচ্ছে 5 সদস্য বিশিষ্ট কমিটি, তাই না? তাহলে আমি যদি প্রথমটা দিয়ে যদি একটু চিন্তা করি, তাহলে 3 জন পুরুষের কথা বলতেছে, তাহলে 7 জন পুরুষ থেকে আপনাকে 3 জন পুরুষ নিতে হবে। 2 জন মহিলার কথা বলতেছে, তো এটা আমি কোথা থেকে নেব? 6 জন থেকে নেব। এরপর আসেন 2 নাম্বার কন্ডিশনে বলা হচ্ছে যে 4 জন পুরুষ, তাহলে 4 জন পুরুষ নিতে হবে 7 জন থেকে, 1 জন মহিলা নিতে হবে 6 জন থেকে। তারপরের একটা কন্ডিশন হচ্ছে যে 5 জনে পুরুষ হইতে পারে। 5 জনে কি হইতে পারে? পুরুষ হইতে পারে। তাহলে 5 জন যদি পুরুষ হয় তাহলে 7C5। এখন এটা ক্যালকুলেশন করেন, 7C3 মানে হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5, নিচে 3 আছে, তার মানে হচ্ছে 3 টাইমস ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ 3 ইন্টু 2 ইন্টু 1 গুণন 6C2 মানে হচ্ছে 6 ইন্টু 5 ডিভাইডেড 2। এখানে দেখেন
7C4 কিছুক্ষণ আগে দেখাইছি যে 7C4ও যা 7C3ও তা, তাহলে এখানে আমি লিখতে পারি 7 ইন্টু 6 ইন্টু 5, নিচে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, 6C1 মানে হচ্ছে 6 মানে 1 টাইমস ডিসেন্ডিং অর্ডার, তার মানে এখানে 6 হবে। 7C5 মানে হচ্ছে 7 ইন্টু 6, নিচে কত হবে কারণ 7 5-এর পার্থক্য কত 2, এর জন্য 7C2, তাহলে 7C2 হলে 7 ইন্টু 6, এখানে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, এখানে খেয়াল করে দেখেন 3 দুগুণ 6, 3 7 21, তারপরে এখানে দেখেন 3 দুগুণ 6, 5 7 35, 6 35-এ কত হয়ে যাবে 210 হয়ে যাবে। এখানে দেখেন 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 5 7 35, 35 আর 15 কত হয়ে যাবে, খুব সম্ভবত 525, 35 আর 15, 35 গুণন 15, হ্যাঁ 525, অর্থাৎ যদি আপনি এই 1 নাম্বার কন্ডিশন মেনে চলেন তাহলে 525 উপায়ে আপনি ওই কমিটিটা গঠন করতে পারবেন। যদি আপনি 2 নাম্বার কন্ডিশন মেনটেন করেন তাহলে 210 উপায়ে আপনি কমিটিটা গঠন করতে পারবেন। যদি আপনি 3 নাম্বার কন্ডিশনটা ফলো করেন তাহলে আপনি 21 উপায়ে ওই কমিটিটা গঠন করতে পারবেন। এবং আমি বলেই দিছি যে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে অথবা, যে হয় আপনি 1 নাম্বার কন্ডিশন নেবেন অথবা 2 নাম্বার অথবা 3 নাম্বার। আর আমরা ফাউন্ডেশন ক্লাসে আলোচনা করছি যে যখন সম্পর্ক অর অথবা অথবা হয়, মানে অরের বাংলা যেটা অথবা সম্পর্ক যখন হবে তখন এদেরকে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে টোটাল কয়টা উপায়ে কমিটি গঠন করা যাবে, 525 যোগ 210 যোগ 21, এখানে 6, এখানে 5, এখানে 7, অর্থাৎ টোটাল 756 উপায়ে কমিটিটা গঠন করা যাবে। 756 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আঠারো নম্বরে যান, 18। দেখেন 18তে বলা হচ্ছে যে আউট অফ 5 women and 4 men a committee of 3 members is to be formed in such a way that at least one member is a woman. In how many different ways can it be done? 5 জন মহিলা এবং 4 জন পুরুষের মধ্য থেকে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি কত উপায়ে গঠন করা যাবে, যেখানে ওই কমিটিতে কমপক্ষে একজন মহিলা থাকতেই হবে, অর্থাৎ কমপক্ষে একজন মহিলা থাকবে। তো কত উপায়ে উক্ত কমিটি গঠন করা যাবে এটা আমাকে বের করতে হবে। আমি ফাউন্ডেশন ক্লাসে এটার একটা সুন্দর একটা নিয়ম আমি আপনাকে দেখাই দিছি, যে যখন আপনাকে বলবে যে অ্যাটলিস্ট ওয়ান কত, অ্যাটলিস্ট ওয়ান, যখন আপনাকে বলবে যে অ্যাটলিস্ট ওয়ান বের করো, তখন আপনি কি করবেন, টোটাল থেকে অংশগ্রহণই করে নাই, টোটাল থেকে অংশগ্রহণই করে নাই। যেমন এখানে একজন মহিলা থাকতেই হবে বলা হচ্ছে, আমি এখানে নো বলতে বুঝাবো যে ওই কমিটিতে মহিলাদের রাখবই না। ঠিক আছে, যখন আপনাকে বলবে যে অ্যাটলিস্ট ওয়ান, অর্থাৎ একজন মহিলাকে অবশ্যই থাকতেই হবে, তখন এই অ্যাটলিস্ট ওয়ানটাকে বের করার জন্য কি করতে হয়, টোটাল থেকে ওই কমিটিতে কোনো মহিলাকেই রাখবো না, অর্থাৎ মহিলার সংখ্যা 0 হবে, তখনই আপনি এই অ্যাটলিস্ট ওয়ানটা বের করতে পারবেন। তো এখানে দেখেন প্রশ্নে আপনাকে দেওয়াই আছে যে 5 জন মহিলা আর হচ্ছে 4 জন পুরুষ। দেখেন 5 জন মহিলা আর হচ্ছে 4 জন পুরুষ, তাহলে খেয়াল করেন এই 5 জন মহিলা আর 4 জন পুরুষ এই প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, তাই না, আলাদা আলাদা মানুষ, সো এদের মধ্যে কোনো রিপিটেশনের চক্কর নাই। তাহলে এখানে টোটাল আমার কয়টা উপায় হবে, এই যে 5 4 9 জন, 5 4 টোটাল মানুষ কতজন, 9 জন। এই 9 জন থেকে আমাকে কয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা লাগবে, 3 জন, অর্থাৎ টোটাল 9 জন মানুষ আছে, 9 জনের ভিতর থেকে আমাকে 3 জনকে বাছাই করতে হবে। তাহলে টোটাল অংশ কত, আমি বলতে পারি যে 9C3 মাইনাস, এখান থেকে মাইনাস দিব
কোনটা মাইনাস দিব? যেহেতু বলতেছে যে অ্যাটলিস্ট ওয়ান ওমেন, একজন মহিলাকে থাকতেই হবে, আমি ধরেই নিচ্ছি যে এখানে আমি কমিটিতে কোনো মহিলাকেই রাখবো না। এইটা আমি কেন বলতেছি আপনি খেয়াল করে দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে 5জন মহিলাকে কমিটিতে রাখার জন্য টোটাল 6টা কন্ডিশন পাওয়া যায়। 5জন মহিলা আছে, তো এই 5জন মহিলার ভিতরে একজনকে রাখতে হবে, অর্থাৎ এরকম আপনি 6টা কন্ডিশন পাবেন। এই 5জন মহিলাকে 3 সদস্য বিশিষ্ট কমিটিতে রাখার জন্য আপনি 6টা কন্ডিশন পাবেন। 1 নাম্বার কন্ডিশন যে আমি মহিলাকে রাখবো না। 1 নাম্বার কন্ডিশন হচ্ছে ওই কমিটিতে কোনো মহিলার জায়গা নাই। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে যে আমি 1 নম্বর মহিলাকে রাখতে পারি, অথবা 2 নম্বর মহিলাকে রাখতে পারি, অথবা 3 নম্বরকে রাখতে পারি, অথবা 4 নম্বরকে রাখতে পারি, অথবা 5 নম্বর মহিলাকেও আমি রাখতে পারি, তাই না? তাহলে এখানে এই 5জন মহিলাকে ওই কমিটিতে রাখার জন্য টোটাল কন্ডিশন কয়টা হলো? 1 2 3 4 5 6। তাহলে টোটাল কন্ডিশন আমার কত? এই যে 6টা। এর ভিতরে অ্যাটলিস্ট ওয়ান কথাটার অর্থ বোঝাচ্ছে যে কমপক্ষে একজন তো থাকবেই, একজনের বেশিও থাকতে পারে। কমপক্ষে একজন থাকবে, একজনের বেশিও থাকতে পারে। তার মানে এই W1 থেকে নিয়ে শুরু করে W5 পর্যন্ত এটার ভ্যালু কি? যে এরা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ানের ভ্যালু, অ্যাটলিস্ট ওয়ান। আর এখানে এই জিরো, জিরো বলতে যে ওই কমিটিতে মহিলার কোনো জায়গায় হবে না। জিরো মানে হচ্ছে মহিলা, ওই কমিটিতে মহিলার কোনো জায়গায় নাই, এই জন্য আমি এই জিরোকে বলতেছি যে নো, এই জিরোকে বলতেছি নো। তো এখান থেকে আপনি বের করবেন কোনটা? অ্যাটলিস্ট ওয়ানের ভ্যালু বের করবেন না? তাহলে যখন আপনি এই অ্যাটলিস্ট ওয়ানের ভ্যালুটা এখান থেকে বের করবেন তখন কি হবে দেখেন, ওয়ানের ভ্যালু যখন বের করবেন তাহলে এই পাশে টোটাল ছিল, আর এই পাশে দেখেন নো, এটা কিন্তু পজিটিভ নো। তো এই পাশে যখন চলে যাবে তখন এটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে না? তাহলে এই যে অ্যাটলিস্ট ওয়ান বের করার জন্য কি করতে হচ্ছে? টোটাল মেম্বার থেকে আপনাকে এই কমিটিতে থাকবেই না মহিলা এমন সংখ্যা বাদ দিতে হবে। তো এখানে তো আমি সেই জিনিসটাই করতে চাচ্ছি, তাই না? আশা করি বিষয়টা বোঝা গেছে। তাহলে দেখেন, তাহলে এখানে নো বলতে এখানে 5জন যে মহিলা ছিল এদেরকে আমি কমিটিতেই রাখবো না। তাহলে যদি আমি কমিটিতে না রাখি, যদি আমি কমিটিতে না রাখি তাহলে এই যে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা লাগবে, এই 3জন সদস্য আমি কোথা থেকে নিব? আপনি বলবেন যে এই 4জন পুরুষ থেকে নেবেন। তাহলে এখানে কত হয়ে যাবে? এই 4জন পুরুষ থেকে 3জনকে বাছাই করব। তাহলে 9C3 মানে কত? 9 ইন্টু 8 ইন্টু 7, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1 মাইনাস 4C3। দেখেন বারবার এগুলা বলতেছি, 4C3 মানে হচ্ছে 4C1, আর 4C1 মানে এখানে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। 3 ত্রিকে 9, 2 এখানে 4 বার যাবে, 3 4 12, 7 12 কত? 84, 84 থেকে 4 বিয়োগ করলে এই যে ফলাফল চলে আসবে 80। যে কমপক্ষে একজন মহিলাকে রেখে আপনি এরকম 80টা কমিটি গঠন করতে পারবেন। সঠিক উত্তর হচ্ছে আপনার 80। উনিশ নম্বরে যান, 19। দেখেন 19-এ বলা হচ্ছে যে এ কমিটি অফ 5 মেম্বার্স ইজ টু বি ফর্মড বাই সিলেক্টিং আউট অফ 4 men and 5 women. In how many different ways the committee can be formed if it should have at least 1 man? বলতেছে যে 4জন পুরুষ এবং 5জন মহিলার একটা দল থেকে 5 সদস্য বিশিষ্ট যদি একটা কমিটি গঠন করতে চাই, এবং ওই কমিটিতে অ্যাটলিস্ট কমপক্ষে একজন পুরুষ সব সময় থাকবে, তাহলে কত উপায়ে ওই কমিটিটা গঠন করা যাবে? কত উপায়ে গঠন করা যাবে? দেখেন কমিটি হইতে হবে 5 সদস্য বিশিষ্ট। এখানেও আপনাকে সেম কথা বলতেছে যে অ্যাটলিস্ট ওয়ান বের করো। অ্যাটলিস্ট ওয়ান মানে আমরা জানি টোটাল মাইনাস নো। নো মানে হচ্ছে ওই কমিটিতে কোনো পুরুষের জায়গা আমি রাখবো না। তো এখানে দেখেন আপনার
পুরুষ আছে হচ্ছে 4 জন আর মহিলা আছে হচ্ছে আপনার 5 জন, তাহলে টোটাল মানুষ কতজন? 9 জন। এই 9 জন মানুষের ভিতর থেকে আমাকে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। তাহলে টোটাল কত? এই যে 9 জন থেকে বাছাই করব 5 জনকে, এখান থেকে মাইনাস করব কাকে? এই যে পুরুষের সংখ্যাকে। যেহেতু প্রশ্নে বলতেছে যে অ্যাটলিস্ট একজন পুরুষ থাকবেই, সো পুরুষকে আমি বলেই দেবো যে পুরুষের সংখ্যা নাই, পুরুষকে আমি ওই কমিটিতে রাখবোই না। তাহলে পুরুষকে যদি আমি ওই কমিটিতে না রাখি, তাহলে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন আমি কোথায় করব? এই যে 5 জন, এখানে 5 ওমেন না, এখানে 4 মেন 5 ওমেন, তো এখানে তো 4 মেনকে বাদ দিলাম, তাহলে এই 5 জন সদস্য 5 জন ওমেন থেকে নিতে হবে। তাহলে এখানে কত হয়ে যাবে? 5C5 হয়ে যাবে। 9C5 মানে হচ্ছে 9C4, তাহলে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6, নিচে কত? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর 5C5 মানে কত? 5C5 মানে হচ্ছে 1। 5C5 মানে কত? 1। তাহলে দেখেন এখানে 4 দুকোনো 8, 3 ত্রিকে 9, 3 7 21, 21 6 হচ্ছে 126, 126 থেকে এই 1 বিয়োগ করে দিলেই আপনি উত্তর পেয়ে যাবেন যে 125 উপায়ে আপনি ওই কমিটিটা গঠন করতে পারবেন। একজন পুরুষকে সব সময় রেখে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে 125 উপায়ে। বিশ নম্বরে চলে যান। 20 দেখেন 20-এ কি বলতেছে যে এ বক্স কন্টেইনস 2 হোয়াইট 3 ব্ল্যাক অ্যান্ড 4 রেড বলস। In how many ways can 3 balls be drawn from the box if at least one black ball is to be included in the draw? বলা হচ্ছে যে একটা বক্সের ভিতরে 2টা সাদা, 3টা কালো এবং 4টা লাল বল আছে। তো ওই বক্স থেকে কত উপায়ে 3টা বল আপনি তুলতে পারবেন যেখানে প্রত্যেকবার অন্তত একটা কালো বল থাকবে? প্রত্যেকবার অন্তত কি থাকবে? একটা কালো বল থাকবে। এখানেও কিন্তু সেম কথা বলতেছে যে অ্যাটলিস্ট 1 ব্ল্যাক বল থাকতেই হবে। তাহলে দেখেন এই যে অ্যাটলিস্ট 1 ইকুয়াল টু টোটাল মাইনাস নো, তাহলে এখানে দেখেন কি কি আছে, আমাকে বলে দিছে যে 2টা সাদা বল আছে, 3টা কালো বল আছে আর 4টা রেড বল আছে। টোটাল কতগুলা বল? 4 3 7 2 9টা বল আছে। 9টা বল থেকে আমাকে কি করতে হবে? 3টা বল বাছাই করতে হবে। টোটাল বলের সংখ্যা কয়টা? 9টা। 9টা থেকে বল তুলতে হবে কয়টা? 3টা। তার মানে টোটাল কত? এই যে 9C3। এখন বলতেছে যে ওই 3টা বলের ভিতরে একটা কালো বল থাকতেই হবে। তাহলে এখানে নো মানে হচ্ছে কালো বলকে আমি রাখবই না, কালো বলকে আমি রাখবই না। তাহলে বলের সংখ্যা হবে কত? 4 2 6টা। তাহলে এই 6টা বল থেকে আমাকে বাছাই করতে হবে কয়টা? 3টা বল। সো 9C3 মানে কত? 9 ইন্টু 8 ইন্টু 7, নিচে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, মাইনাস 6C3 মানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, 3 দুকোনো 6, এখানে দেখেন 3 3কে 9, 4 দুকোনো 8, 3 4 12, 7 12 কত? 84, মাইনাস 4 5 কত? 20। 84 থেকে 20 বিয়োগ করলে এই যে 64 উপায় আছে, যে 64 উপায়ে আপনি ওই 3টা বল ড্র করতে পারবেন বা পিক করতে পারবেন। 64 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নিউজ পেপার না, দেখেন নিউজ পেপারের জন্য অনেক নিউজ পেপারে পড়া যায়, ঠিক আছে, অনেক নিউজ পেপারে পড়া যায়। তবে আপনি একটা কাজ করেন যে যদি একদম বিগিনার হন,
একদম বিগিনার হলে সেই হিসাব আলাদা। আমি ধরে নিচ্ছি যে আপনার পত্রিকা পড়ার অভ্যাস আছে, আপনি নিয়মিত পত্রিকা পড়েন, আমি এটা ধরে নিচ্ছি, ঠিক আছে? আপনি নিয়মিত পত্রিকা পড়েন এটা আমি ধরে নিচ্ছি। এই ধরে নেওয়া থেকে আমি আপনাকে বলবো ডেইলি স্টার থেকে এডিটোরিয়াল অংশ পড়বেন, 2টা এডিটোরিয়াল অংশই পড়বেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার বিজনেস স্ট্যান্ডার্ড অথবা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এই 2টা পত্রিকা থেকে জাস্ট ইকোনমিক পাতাটা দেখবেন, ইকোনমিক্সের পাতাটা দেখবেন, অর্থাৎ অর্থনীতির পাতাটা দেখবেন। 2টা পত্রিকার যে কোনো একটা পত্রিকা থেকে জাস্ট ইকোনমিক্সের পাতাটা দেখবেন, ঠিক আছে? একদম বিগিনার হলে এগুলোর দরকার নাই। আপনি জাস্ট একটা কাজ করেন, মানে আগে অভ্যাসটা গড়ে ওঠা খুব জরুরি ভাই, ঠিক আছে? কারণ পত্রিকা পড়ার কিন্তু খুব একটা ধৈর্যের কাজ। দেখবেন যে আপনি আগামীকালকে পড়তে ধরেন মানে একটা এডিটোরিয়াল পড়তে আপনার বিরক্ত লেগে যাবে, ঠিক আছে? আমি আপনাকে জাস্ট আগামী 2 মাসের ওষুধ দিই, ঠিক আছে? আমি জাস্ট 2 মাসের ওষুধ দিই, আপনি এটা 2 মাস ফলো করেন। 2 মাসে আপনি কিছুই করবেন না। ডেইলি স্টারের এডিটোরিয়ালটা, ডেইলি স্টার থেকে যে 2টা এডিটোরিয়াল থাকে এই 2টা এডিটোরিয়াল পড়বেন, 2টা এডিটোরিয়াল পড়বেন। আর প্রথম আলো থেকে সম্পাদকীয় প্লাস মতামত। আপনার প্রথম 2 মাসের কাজ হচ্ছে এটা, যে আগামী 2 মাস আপনি ডেইলি স্টারের 2টা এডিটোরিয়াল পড়বেন, আস্তে আস্তে ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন, আননোন ওয়ার্ডগুলা নোট করে রাখার চেষ্টা করবেন। আর প্রথম আলো থেকে সম্পাদকীয় প্লাস মতামত দেখবেন যে এখানে 2টা বা 3টার মতো মতামত থাকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন বিষয়ের ওপর লেখালেখি করে। এই লেখালেখি থেকে কমন আসবে না, কিন্তু যখন আপনি ভালো মানুষের মানে একদম স্ট্যান্ডার্ড লেখাগুলো যখন আপনি পড়বেন, তখন আপনি লেখার একটা মানে আপনার ধারণা তৈরি হবে যে আসলে কোনো একটা বিষয়কে কিভাবে উপস্থাপন করতে হয়, পাশাপাশি শব্দ ভাণ্ডার কেমন হওয়া উচিত, শব্দ লেখা উচিত। আমরা দেখেন ইংরেজি লিখতে ভয় করি না, যে ইংরেজি যদি লিখি তাইলে বোধহয় ভুল হবে। আমরা যদি বাংলা লিখি, আমরা তো বাংলা লিখি কোনো কিছু ভাবনা চিন্তা ছাড়াই। আপনি যদি এখানে 4 লাইন বাংলা লেখেন আর প্রপার বাংলা গ্রামার মেইনটেইন করে যদি আপনার লেখাটাকে চেক করা হয়, অসংখ্য ভুল পাওয়া যাবে, ঠিক আছে? তো কথা হচ্ছে যে ভুল থাকবেই। বাংলাতে আমাদের অসংখ্য বানান ভুল হচ্ছে, গ্রামেটিক্যাল ভুল হচ্ছে, আর ইংরেজি তো আমাদের ভাষাই না, ঠিক আছে? ইংরেজি তো আমাদের ভাষাই না। তারপরেও যতটুকু সম্ভব ইংরেজির অংশটাকে একটু নির্ভুল মানে গ্রামাটিক্যাল একটু নির্ভুল করার চেষ্টা করবেন। তো এই 2টা কাজ আপনি আপাতত করেন প্রথম 2 মাস, অভ্যাসটা গড়ে উঠুক, ঠিক আছে? আপনার অভ্যাসটা যখন গড়ে উঠবে, এরপরে আপনাকে কিছুই করতে হবে না। আপনি জাস্ট দৈনিক ইত্তেফাক থেকে আন্তর্জাতিক পাতাটা দেখবেন, ইত্তেফাক থেকে আন্তর্জাতিক অংশটা দেখবেন, বণিক বার্তা থেকে অর্থনীতির পাতাটা দেখবেন, প্রথম আলো থেকে মাঝে মাঝে দেখবেন প্রথম আলোর অর্থনীতির পাতায় অনেক সময় ভালো ভালো নিউজ আসে, একটু চেক করবেন যে যেদিন ভালো নিউজ আসবে ওইটা পড়বেন। তাছাড়া ইত্তেফাক থেকে আন্তর্জাতিক, বণিক বার্তা থেকে অর্থনীতির পাতা অংশটুকু পড়বেন। আর যখন একদম অভ্যাসটা গড়ে উঠবে, যেটা বললাম যে ইংরেজি অংশের বা ইংরেজিতে পড়ার জন্য ইকোনমিক্সের পাতা 2টা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এক হচ্ছে হয় ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস থেকে পড়বেন, না হলে বিজনেস স্ট্যান্ডার্ড থেকে পড়বেন। এই আপাতত এই কাজগুলো করবেন। আর যখন আপনি বসে থাকেন, ধরেন যে ফ্রি টাইমে বাসে করে যাচ্ছেন, ঠিক আছে, বাসে করে যাচ্ছেন, তখন আপনি ঢাকা ট্রিবিউন বলেন, তারপরে হচ্ছে ডেইলি সান বলেন, এই পত্রিকাগুলো তো এখন গুগলে সার্চ দিলে তো অহরহ পাওয়া যাচ্ছে, তাই না? গুগলে সার্চ দিয়ে একটু পত্রিকাগুলো দেখবেন যে কোনো ভালো নিউজ আসছে কিনা বা কোনো ভালো কলাম আসলো কিনা, একটু আমি দেখি, একটু চেক করবেন। যে যখনই দেখবেন যে হ্যাঁ এগুলো আপনাকে নিয়মিতই করতে হবে, এখানে যেগুলো লেখা আছে এগুলো নিয়মিতই করতে হবে, পাশাপাশি আপনি ওই কাজটা করবেন যে দেখা গেল যে হুট করে ঢাকা ট্রিবিউনে একটা সুন্দর একটা নিউজ চলে আসছে পরীক্ষায় আসার মতো, ঠিক আছে, আপনি এটা জাস্ট কপি করে ওয়ার্ড ফাইলে রেখে দিলেন বা ওইটা একটু পড়ে নিলেন, ঠিক আছে, এই কাজটা করবেন। তো এই কাজগুলো আপনাকে
এই জন্য করতে বলতেছে যে আপনি যখন প্রতিদিন পড়বেন পত্রিকার নিউজগুলো, যারা নিয়মিত পত্রিকা পড়েন দেখবেন যে ফলো আপ নিউজ হয়। একটা বিষয় নিয়ে আজকে লেখালেখি হলে 2 সপ্তাহ পরে ওই বিষয়টা নিয়ে বা ওই বিষয়ের সাথে লিঙ্ক করে নতুন একটা নিউজ বা নতুন একটা কলাম লেখা হয়। সো আপনার মনে রাখার দরকার নাই, আপনার পড়তে 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 অভ্যাসটা এমন হয়ে যাবে যে এই পড়ার ফলে যেই জিনিসগুলো বা তথ্যগুলো আপনার ব্রেন নিচ্ছে এটা ব্রেন অটো সেভ করে রাখবে, তারপরে যখন দরকার হবে সে অনুযায়ী ব্রেন আপনাকে আউটপুট দিবে। ঠিক আছে? সো পত্রিকা পড়বেন ভুলবেন এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আপনি পড়তে থাকবেন, আপনার পড়াটা কন্টিনিউ রাখবেন, দেখবেন যে একটা মুহূর্তে যে সমস্ত নিউজ আপনি আপনার মানে ব্রেন আপনাকে অটো আউটপুট দিবে এখান থেকে। ঠিক আছে? সো এই কাজগুলো আস্তে আস্তে শুরু করেন, কারণ পত্রিকা লাগবেই, এটা হচ্ছে মেইন কথা। তো আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাসে প্রবাবিলিটির আবার ফাউন্ডেশনের 1টা বা 2টা ক্লাস করব। ফাউন্ডেশন ক্লাসটা করতে হবে, কারণ হুট করে আমি যদি আগারওয়ালে নিয়ে যাই, আজকে যদি আমি ফাউন্ডেশন ক্লাস না নিতাম এই টপিকের উপরে, তাহলে আজকে এত সহজে আপনারা বুঝতেন না। আশা করি আমি খুব ভালোই বুঝাইতে পারছি, কারণ আমি অনলাইনে পারমুটেশন কম্বিনেশন বা প্রবাবিলিটি লাস্ট 3 বছরে আমি অনলাইনে পড়াই নাই, অফলাইনে পড়াইছি, অনলাইনে আমি এটা পড়াই নাই। এই অধ্যায়টা অনলাইনে স্টুডেন্টকে মানে এই টপিকের সাথে রিলেট করা আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে খুব কঠিন একটা বিষয়। ঠিক আছে? অনলাইনে রিলেট করা যায় না, তারপরেও আমি এই ব্যাচের জন্য এই রিস্কটা আমি নিলাম। অফলাইনে এটা সুন্দর মতো স্টুডেন্টরা পার্টিসিপেট করে ভালোভাবে করা যায়। আমি মনে হয় যে খুব ভালোই ক্লাস নিছি এই 3টে ক্লাস। তো আশা করি যে প্রবাবিলিটি এর থেকে সহজ হবে। ঠিক আছে? এর থেকে সহজ ক্লাস হবে প্রবাবিলিটি। তো আমরা 2টা ফাউন্ডেশন ক্লাস করব, কারণ ওই প্রবাবিলিটিতে যে কার্ডের যেই ম্যাথগুলো থাকে ওখানে অনেকে তালগোল পাকায় ফেলেন। ঠিক আছে? এই তাসের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়, আর এই যে নাম্বারের অঙ্কগুলোতেও অনেক সময় তালগোল পাকায় ফেলেন। তারপর হচ্ছে যে বল তোলা বা অন্য কোনো কিছু উঠানো বক্সের ভিতর থেকে, এইগুলাতে তালগোল পাকায় ফেলেন। এগুলাতে তালগোল পাকানোর অন্যতম কারণ হচ্ছে যে আমরা কম্বিনেশনটা ভালোভাবে করি না। কম্বিনেশনটা ভালোভাবে যদি আমরা করে থাকি তাহলে প্রবাবিলিটিতে যে 80% প্রবলেম এমনি সলভ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখা হবে ইনশাল্লাহ মঙ্গলবারে।